স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। রীতিমতো অবাক করা ব্যাপার, বিসিবি নির্বাচনকে ঘিরে অপহরণের ঘটনা। 4 ক্লাবের মালিকানা নিয়ে সমস্যা সমাধানে শুনানিতে হাজির হওয়ার পর তুলে নিয়ে যাওয়া হয়েছে তানভীর আহমেদকে। পরে তাকে উদ্ধার করা হয়, গুলশান থানা পুলিশ সেই কাজটি করে। মঙ্গলবার 4 ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব সমাধানে আবারও শুনানি হবে। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। একজন আমার সামনে বের করে বলতেছে যে এটা লোড করা আছে। নির্বাচন ঘিরে অস্ত্রের মহড়া, বিসিবির কার্যালয় থেকেই তুলে নিয়ে যাওয়া। অভিযোগ সত্যি হলে দেশের ক্রিকেটে একটা ন্যাক্কারজনক ঘটনা। বিসিবি নির্বাচন অক্টোবরের শুরুতেই, কিন্তু এখনো 4 ক্লাবের কাউন্সিলরশিপ আটকে আছে মালিকানা দ্বন্দ্বে। তাই দুই পক্ষকে নিয়ে বসে সমাধানে আসতে সাবেক বিচারপতি গোলাম হায়দারের নেতৃত্বে সোমবার দুপুরে শুনানি হবার কথা ছিল গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির পুরাতন কার্যালয়ে, যেখানে থাকার কথা 4 ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদ আর ওই 4 ক্লাবের প্যাট্রন দাবি করা লোকমান হোসেন ভূঁইয়ার। যথাসময়ে সেখানে হাজিরও হন তানভীর, কিন্তু এরপরই অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা 15 থেকে 20 জন। আমার এই যে টাইনে এই জায়গায় মারছে, তারপর হচ্ছে যে আপনার পাঞ্জাবি টাইনে ধরে আমাকে প্রায় অস্ত্র ছিল। হ্যাঁ, একজন আমার সামনে বের করে বলতেছে যে এটা লোড করা আছে, কি বলে একটা জানি, লক করা নাই, লোড করা আছে, এটা লক করে দেশ নাই। তো এটা বলে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামায় নিয়ে গেছে। তো নিচে নামার সময় ঘাড়ে ধরছিল, তাই বলছি আমি রোজা রাখছি, আপনি ধরে আমি আস্তে আস্তে হাঁটতেছি। তানভীরের অপহরণের খবর শোনার পরই বিসিবিতে অস্থির অবস্থায় দেখা যায় প্রেসিডেন্ট আমিনুল ইসলামকে। দ্রুত উদ্ধার করতে ব্যবস্থা নেন সব রকমের। শেষ পর্যন্ত বিকেলে তানভীর আহমেদকে উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিচে নামাইছে, ওরা নিচে নামানোর পরে মনে করেন যে অনেক লোকজন ছিল নিচে, পাশে আবার নিয়ে আমার নামে হাঁটা নিয়ে যেতেছে। সামনে পাপ্পু ভাই ছিল দাঁড়ানো, একটা দোকানে মাস্ক পরা দাঁড়া ছিল। তো ওরা জিজ্ঞেস করলো, পাপ্পু ভাই জিজ্ঞেস করছে যে আমরা কোন জায়গায় নিয়ে যাবো তানভীরকে, মানে ডিরেকশন চাইতেছিল যে কোন জায়গায় নিয়ে যাবো। তো উনি ওদেরকে কি বলছে আমি তো জানি না, আমাকে হাঁটায় একবার তিতুমির কলেজের সেকেন্ড গেটের সামনে নিয়ে গেছে। ওরা সেকেন্ড গেটের সামনে নিয়ে প্রায় আপনার 40 মিনিটের মতো আটকে রাখছে। আটকে রাখার পরে একটু পরে একজন লোক আসছে, যে বলতেছে ভাই আপনি ভালো মানুষ, আমরা বুঝতে পারছি। সিলেটে সবশেষ বোর্ড সভার পরই নির্বাচন ঘিরে কাউন্সিলর মনোনয়নের চিঠি পাঠাতে শুরু করে বিসিবি, কিন্তু মালিকানা জটিলতায় ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলস এই 4 ক্লাবকে চিঠি ইস্যু করেনি বিসিবি। গত বছর 26 সেপ্টেম্বর বিসিবিতে দেওয়া চিঠিতে নিজেকে 4 ক্লাবের প্যাট্রন দাবি করেন লোকমান হোসেন ভূঁইয়া। যদিও তদন্ত করে মূল মালিক হিসেবে তানভীর আহমেদকে মালিকানা বুঝিয়ে দেন তখনকার বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আজকে তো হচ্ছে যে আমি যদি যাই ওই জায়গায়, আমার ক্লাবের কাগজপত্র, সব অরিজিনাল কাগজপত্র তো আমার কাছে। আর জাজ হচ্ছে যে ওই কাগজে লিখে দিয়েছে যদি কোনো পক্ষ যদি আজকে উপস্থিত না থাকে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি ওই বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে, ওইতে লেখা আছে যদি জাজ যদি আজকে যায়, যদি কোনো পক্ষ যদি উপস্থিত না থাকে, তাহলে একতরফাভাবে মানে ওনাদের বিপক্ষে রায় চলে যাবে। যে জন্য হচ্ছে যে ওরা চাচ্ছিল যে আমি যাতে ওই জায়গায় উপস্থিত না থাকতে পারি। উপস্থিত না থাকলে তো আমি অ্যাবসেন্ট, কারণে মনে করেন জাজ ওনাদের পক্ষে রায়টা দিবে, এরকম একটা প্ল্যান ছিল তো ওনাদের। মঙ্গলবার আবারও লোকমান হোসেন ভূঁইয়া আর তানভীর আহমেদকে নিয়ে শুনানি হবার কথা, কিন্তু তানভীরের অভিযোগ সেখানে হাজিরি না হতে তাকে এখনো চাপ দিয়ে যাচ্ছে একটা পক্ষ। আমি তো এখন যাচ্ছি যে এখনই মনে করেন যে গিয়া বাসা পৌঁছতে পারবো কিনা, এটা তো একটা সন্দেহ আমার। ইভেন তারা আমার তো হুমকি দিচ্ছে, যদি মনে করেন যে আবার এই জায়গায় আসি তাহলে আমার জন্য সমস্যা হবে। তারা এটা বলে দিচ্ছে যে আপনি যদি আবার যান ওই জায়গাতে, তাহলে আপনার জন্য এটা সমস্যা হবে। ইভেন আমার ফ্যামিলির ব্যাপারেও মনে করেন তারা বলছে যে আপনার বাসা চিনি আমরা, আপনার ফ্যামিলিরও ক্ষতি করবো আমরা। কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু, ক্রিকেটারদেরও বিশ্বাস রাখতে বলছেন স্পিন গুরু মুশতাক আহমেদ। এই পাকিস্তানির মতে সবাই মিলে জ্বলে উঠলে জয় পাওয়া অসম্ভব নয়, যদিও আফগান স্পিন অ্যাটাক ভয়ঙ্কর বলছেন মুশতাক। আবুধাবিতে মঙ্গলবার টাইগারদের ডু অর ডাই ম্যাচ শুরু রাত 8:30টায়। সাইফুল রূপকের রিপোর্ট।
টাইগাররা ফিল্ডিং প্র্যাকটিস করছেন, শেখ মেহেদির কথা মনে পড়লো, কারণ সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ইজি একটা ক্যাচ ছেড়েছেন। যদি সেই ক্যাচটা ধরতে পারতেন কামিল মিশারা, তখন হয়তো বাংলাদেশ ম্যাচে ফিরতে পারতো। জেমস প্যামেন ফিল্ডিং ওস্তাদ, তিনি বারবার বলছেন ক্যাচেস উইন ম্যাচেস, এই জায়গাটাতে ফোকাস রাখো। এশিয়া কাপে বাংলাদেশের তো কিছুই হচ্ছে না, ব্যাটিংটাও ঠিকঠাক হচ্ছে না, বোলিংটাও আসলে লাইন লেন্থের এলোমেলো অবস্থা, ফিল্ডিংও দুরবস্থা। আফগানদের বিপক্ষে বিগ চ্যালেঞ্জ, কারণ এই ম্যাচে জেতার বিকল্প নাই। সুপার ফোরে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হবে। বিশ্বাস কি আছে ক্রিকেটারদের? Coaches and all the management is trying to tell them, that belief is very important. And I believe that, coming from us as a coaching point of view, we have to believe that, we can qualify. শুধু কি বিশ্বাস রাখলেই হবে? স্কিল দেখিয়ে পারফর্ম করতেও তো হবে। প্রতিপক্ষ শিবিরে বা প্রতিপক্ষ স্কোয়াডে তো বিশ্বমানের একাধিক স্পিনার আছেন। রাশিদ খান, মোহাম্মদ নবী, গজানফার, মুজিব, নূর আহমেদ, কমপক্ষে 3-4 জন স্পিনার খেলবেন। তাদের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা কি ছন্দময় ব্যাটিং করতে পারবে, কাউন্টার অ্যাটাক করতে পারবে? They are very good with the spin department and middle overs especially. If we can counter that middle overs well and score decent score on the board, so I think we can challenge, because our bowling unit is also very good. So I am more concerned about middle overs. প্রশ্ন যেমনই হোক, মুস্তাক আহমেদের সব কথাতেই বিলিভ, বিশ্বাস শব্দটা আছেই। তিনি নিজে বিশ্বাস করেন, ক্রিকেটারদেরও বিশ্বাস করতে বলছেন, আমাদেরকে বলছেন এই দলের উপর বিশ্বাস রাখো। কিন্তু এই দলের উপর বিশ্বাস রাখা যায় কিভাবে? পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তালিম নিয়েছে, ছক্কা প্র্যাকটিস করেছে, চলতি বছরে এত ছক্কা হাঁকিয়েছে, কিন্তু এশিয়া কাপে আসার পরই যেন সব পাল্টে গেল। 2 ম্যাচে কেবল 3টা ছক্কা, অথচ এই আফগানিস্তান দলই প্রথম ম্যাচে 10টা ছক্কা হাঁকিয়েছে। এই দলের উপর বিশ্বাস রাখা যায় কিভাবে? কোন টোটকায় আসলে তারা পাল্টে যাবে মঙ্গলবার আফগান ম্যাচে? You got to believe that, and that's why I learned from Imran Khan and Wasim Akram and Miyadad, they believe, because you belongs to this international cricket, and if they can do that, trust me, you can see Litton, Rodai, and all those Tamim and Imon, Zakir Ali, and Shamim. If we can get stronger as a team, we can challenge any team. We have the potential and we have the ability. Definitely we have that. নানান দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় আফগানিস্তানের ক্রিকেটাররা বেশ পরিণত। বলাই যায় ছোট ফরম্যাটে আফগানিস্তান দলটা বাংলাদেশের চেয়ে বেশি ব্যালেন্সড এবং শক্তিশালী। 2024-এর টি-20 বিশ্বকাপেও বাংলাদেশকে হারিয়েছিল রাশিদ নবীরা। তবে টাইগারদের অনুপ্রেরণা দিতে পারে 2023-এর সিরিজটা সিলেটে 2-0-তে বাংলাদেশ জিতেছিল। সো সিলেটের সেই পারফরমেন্সটা আবুধাবিতে দেখাতে হবে। আবুধাবিতে দেখাতে পারলে, রাশিদ নবীদের উড়িয়ে দিতে পারলেই কিন্তু টাইগারদের টিকে থাকা যাবে এশিয়া কাপে, এবং এশিয়া কাপের এই গ্রুপটাও একদম জমে ক্ষীর হয়ে যাবে। সাইফুল রূপক, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে এখনো চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ, কিন্তু টাইগাররা কি চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে খেলছে? হংকংয়ের বিপক্ষে জিতলেও দেখা গেছে গা বাঁচানো ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে হারের দিন আবার নতুন করে ফাঁস হয়েছে লেগ স্পিনে লিটনদের ভয়াবহ দুর্বলতা। একের পর এক জেনারেশন এসেছে, কিন্তু টিম টাইগার্স তার সমাধান করতে পারেনি আজও। রিপোর্টে বিস্তারিত। সবগুলো ম্যাচ জিতবো, গ্রুপ চ্যাম্পিয়ন হব, তারপর সুপার 4 হয়ে ফাইনাল এবং এশিয়া কাপের চ্যাম্পিয়ন। যে দলটা একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপার খুব কাছ থেকে ঘুরে এসেছে, তারা এমন দাবি করলে তো খুব একটা বেমানান শোনায় না। কিন্তু বাস্তবতা হলো এশিয়া কাপে যে সাফল্য গাথা, তা গুটি কয়েক টাইগার ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভর করেই। এর বাইরে আগাগোড়াই দলটা পিওর মিডিওকার চিন্তাধারার, যে মধ্যবিত্ত কখনো ঝুঁকি নিতে চায় না, গা বাঁচিয়ে খেলে যায় সেফ সাইডে। তাতে গর্তে পড়া আটকানো যায় বটে, তবে ল্যান্ডস্লাইড ভিক্টরি কখনো পায় না ওরা। তাই হয়তো আজও কোনো আন্তর্জাতিক ট্রফি নেই টাইগারদের ঝুলিতে। হংকং ধারে ভারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। সেই মৌকা কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত যতটা সম্ভব নিজেদের নেট রান রেট বাড়িয়ে নেয়া, এমনটাই ছিল অ্যানালিস্টদের মত। কিন্তু সেই পথে না হেঁটে মিডিওকার আচরণ করে বাংলাদেশ। বুঝে শুনে সেফ সাইডে খেলে ম্যাচ জেতে সাহস দেখাতে গিয়ে যদি হেরে যায়, এই ভূতি হয়তো ভর করেছিল ওদের ওপর। কিন্তু যারা সাহসী নয়, তাদের সাথে থাকে না ঈশ্বরও। কপালের কি ফের, হংকংয়ের বিপক্ষে নেট রান রেট বাড়িয়ে নেয়নি বাংলাদেশ, কিন্তু একই কাজ লিটনদের বিপক্ষে ঠিকই করে রেখেছে শ্রীলঙ্কা। তাতে 2 কুলি হারিয়ে এখন সমীকরণের মহাসাগরে টাইগাররা। দিন মাস বছর যায়, জেনারেশনের পর জেনারেশন আসে, কিন্তু মানসিকতায় আসে না পরিবর্তন। যেভাবে পাল্টায় না টাইগারদের লেগ স্পিন দুর্বলতা। একটা টেস্ট প্লেয়িং নেশন এই বিশেষ দুর্বলতা এত বছরেও কাটিয়ে উঠতে না পারা কেমন প্রফেশনালিজম।
এবারের এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে আগাগোড়াই ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে না পারা বাংলাদেশ মূলত ফাঁদে পড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পেলে। রান চেক দেওয়ার পাশাপাশি ভাইটাল মোমেন্টে তুলে নিয়েছেন লিটন দাস আর শেখ মেহেদীর উইকেট। অথচ লেগ স্পিনারদের এগেনস্টে বরাবরই টাইগারদের হাঁটু কেঁপেছে। হাসারাঙ্গা সেই হিসেবে বেশ কমই সফল। টি-20তে 5 ম্যাচে 8 উইকেট। একই ফরম্যাটে রশিদ খান 11 ম্যাচ থেকে তুলে নিয়েছেন বাংলাদেশের 22 উইকেট। অ্যাডাম জাম্পা টাইগারদের বিপক্ষে বল করেছেন 3 ম্যাচে, পেয়েছেন 5 উইকেট। আর ইকোনমির অবস্থাও লঙ্কান লেগের বিপক্ষে রান বের করতে পারলেও বাকি দুজনের ক্ষেত্রে অবস্থা ভয়াবহ। কিন্তু মিডল ইস্টের উইকেটে তো হাসারাঙ্গা বরাবরই ইফেক্টিভ। 15 ম্যাচে 27 উইকেট, ইকোনমিটাও হাতের নাগালেই রাখতে পেরেছেন। আরও একটা মজার পরিসংখ্যান, হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে যে কটা টি-20 ম্যাচ খেলেছেন তার মধ্যে কেবল একটাতেই হেরেছে শ্রীলঙ্কা, সেটাও এশিয়ার বাইরে ডালাসে টি-20 বিশ্বকাপের ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে যে সিরিজে জিতে স্বস্তির ঢেকুর তুলেছিল বাংলাদেশ, সেখানে ইনজুরির কারণে ছিলেন না এই হাসারাঙ্গা। এমন একজন বোলারের বিপক্ষে বাংলাদেশের বিশেষ কোনো পরিকল্পনা কি ছিল? থাকলেও সেটা বাস্তবায়ন করা গেছে কি? প্রশ্ন অনেক, উত্তর বোধ হয় নাই। খালিদ জামিল, ৭১। রাজশাহীতে রেডি দারুণ পেয়েছে, তবে ব্যাটারদের খেলা হচ্ছে মিস। উইকেট বিবেচনায় বিপিএল এর দারুণ ভেন্যু হতে পারে সাব্বির শান্তদের ঘরের মাঠ। দল মালিকদের কপালে আপাতত চিন্তার ভাঁজ, 2 দিনে হয়নি কোনো কাজ। পরপর 2 ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, ক্রিকেটাররাও পার করছে অলস সময়। কেমন হবে ন্যাশনাল ক্রিকেট লিগের বাকি ম্যাচ? রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। রাজশাহীর উইকেটের প্রশংসা না করে উপায় কই? এনসিএল এর প্রথম দিনে ঘরের মাঠে রাজশাহী ডিভিশনের ব্যাটাররা 30 বল পেয়েই করেছে 60 রান। 15 বলে 33 রানের ইনিংসে সাব্বির রহমান রুম্মন একাই হাঁকিয়েছিলেন 3 ছক্কা। এমন ব্যাটিং পিচের স্বপ্নই তো দেখে ব্যাটাররা, কিন্তু আফসোস এই পিচের সঠিক ফায়দা নিতে পারছে না ক্রিকেটাররা। বাগড়া বাঁধিয়েছে বেরসিক বৃষ্টি। প্রথম দিনে 5 ওভার ব্যাটিং করেছে 2 দল। 30 বলে 60 রান করেছিল রাজশাহী। 23 বল খেলে ঢাকা মেট্রো তা চেজ করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ের জন্য কতটা আদর্শ এই পিচ তা বোধহয় ছোট্ট এই পরিসংখ্যান থেকেই আন্দাজ করে নেওয়া যায়। এমন পিচে দীর্ঘ সময় ব্যাটিং করে বিপিএল এর প্রস্তুতি নেওয়ার সুযোগটা প্রথম 2 দিনে হারিয়েছে শান্ত নাইম শেখরা। তবে আশা বেঁচে আছে এখনো। বিপিএল মাঠে গড়ানোর আগে এনসিএল ছিল ট্রায়াল, কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। পুরো 20 ওভারের একটা ম্যাচও আয়োজন করা যায়নি 2 দিনে। প্রথম দিন কার্টেল ওভারের ম্যাচ, দ্বিতীয় দিনের 2 ম্যাচই কল্ড অফ। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে এনসিএল এর রাজশাহী পর্ব। যে আশা নিয়ে এই লিগ আয়োজন করেছে বিসিবি, সে আশায় খানিকটা গুড়ে বালি পড়েছে প্রথম ধাপে। রাজশাহী পর্বে হাতে আছে আরও 4 দিন। অন্তত এই সময়টায় ভালোই ম্যাচ শেষ হলেই হয়। কথা ছিল 20-20-40 ওভারে শেষ হবে রাজশাহীর ম্যাচ ডে, কিন্তু বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচও হবে রাজশাহীতে। 4 ছক্কায় মেতে ওঠার কথা ছিল এই স্টেডিয়াম, কিন্তু সেসবের কিছুই হচ্ছে না। আর এতে খানিকটাই চিন্তায় পড়তেই পারে বিপিএল এর দল মালিকরা। এই এনসিএল এর পারফরমেন্স দেখেই তো প্লেয়ার কেনার কথা ছিল। প্রথম 2 দিনে দল মালিকদের সেই হোমওয়ার্কের ফল শূন্য। তবে আশার খবর আছে, বগুড়ার মতো রাজশাহীও যদি ম্যাচ খেলার জন্য আনফিট হয়, তাহলে খেলা গড়াতে পারে সিলেটে। দেখা যাক ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20-র বাকি ম্যাচগুলোর গল্প কেমন হয়। আবু নাইম, ৭১, রাজশাহী। ফুটবল জাদুতে কিশোরগঞ্জে মুগ্ধতা ছড়াচ্ছেন এক বিস্ময় বালক। 10 বছর বয়সে সবার মুখে মুখে তার নাম। কেউ তো ভালোবেসে ডাক নাম ম্যারাডোনাও দিয়েছেন। কে এই ফুটবল ম্যাজিশিয়ান, যার স্কিল দেখে স্বয়ং ছুটে গেছেন বিএনপির প্রতিনিধি দল? কিশোরগঞ্জ প্রতিনিধি সালেক হোসেন রনির পাঠানো তথ্য চিত্রে বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। পায়ে পায়ে ঘন্টার পর ঘন্টা, কখনো এক পায়ে তো কখনো 2 পায়ে, কখনো আবার পিঠে বল রেখে ফুটবলকে যেন নিজের সঙ্গী বানিয়ে ফেলেছে এ বিস্ময় বালক। বল তার কথায় চলে, তার ইশারায় ঘোরে। অবাক হয়ে আশপাশের মানুষ প্রশ্ন করে, একটা শিশু নিখুঁতভাবে বল নিয়ন্ত্রণ কি করে করতে পারে? কেউ তো বলেই ফেলছে সবই জাদু মন্ত্র। শফিকুল ইসলাম জিসান কিশোরগঞ্জের এক খুদে ফুটবল জাদুকর। বয়স মাত্র 10 বছর, পড়ছে 5ম শ্রেণীতে। এরই মাঝে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পায়ের জাদু, ফুটবল নৈপুণ্য আর অকল্পনীয় দক্ষতায় হাজারো মানুষের হৃদয়ে পৌঁছে গেছে জিসানের নাম।
কোনো কোচ, কোনো প্রশিক্ষণ কিংবা একাডেমি কিছুই ছিল না তার পাশে। ছিল শুধুই অদম্য ইচ্ছে, স্বপ্ন ছোঁয়ার তীব্র তৃষ্ণা আর একটি বল। সাধারণ এক গ্রামের অসাধারণ এই বালক ফুটবলের প্রেমে পড়েছে মোবাইল ফোনে ম্যারাডোনা, মেসি আর রোনালদোর খেলা দেখে। ইউটিউবে আমি তাতে দেখছি যে মেসি, রোনালদো এরা কত স্টাইল গারো বল লেখে, গঞ্জি গুলে মাথার বল বাঁধা, কত কাটিং আছে, এগুলো দেখে দিন না সবসময় এগুলো প্র্যাকটিস। জিসানের এই অসাধারণ প্রতিভা দেখে এলাকাবাসীর বিশ্বাস, যদি একটু সহায়তা, সঠিক প্রশিক্ষণ আর ভালো পরিবেশ পায়, তবে এই ছোট্ট ছেলেটাই একদিন গায়ে জড়াতে পারবে লাল সবুজের জাতীয় জার্সি, হতে পারে আগামী দিনের বাংলাদেশের ফুটবল গর্ব। যদি সরকার তার প্রতি দৃষ্টি রাখে এবং আমরা যদি তার জিসানকে যত্ন নিতে পারি, তাহলে আমি মনে করি দেশের মুখ উজ্জ্বল করবে। নজরে না আনলে অকালে হারিয়ে যাবে একটি নক্ষত্র। এর আগেও তো এমন অনেক গল্প উপন্যাস হয়ে ওঠার আগেই হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে। কিন্তু এবারে তা হতে দিতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিসানের ফুটবল প্রতিভা হৃদয়ে ছুঁয়ে গেছে ৮,০০০ কিলোমিটার দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কিশোরগঞ্জে পাঠিয়েছেন প্রতিনিধি দল। তারেক রহমানের নির্দেশে সোমবার জিসানের বাড়িতে ছুটে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। করা হয় আর্থিক সহায়তাও। যেখানেই আমরা প্রতিভাবান খেলোয়াড় দেখব, সেখানেই আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে তাদের কাছে ছুটে যাব এবং তাদের সকল দায় দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নিব। এমন আশ্বাসে জিসানও নতুন করে স্বপ্ন দেখছে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। হাসান সজীব, ৭১। এই ছিল এখনকার খেলা যোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।